হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যে কোশ্চেনটা বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ একটা কমন ইচ্ছা, সে জানতে চায়। কিন্তু আইনের প্রেক্ষাপট আজকে তুলে ধরবো, আইন কি বলে এবং বাস্তবতা কি বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতে চায়, ভারত কোন অধিকার বলে উসমান হাদি হত্যার বিচার করবে, যেহেতু উসমান হাদির হত্যাকারী সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারতের পুলিশের কাছে সে গ্রেপ্তার হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সেই এখতিয়ার বা জুরিসডিকশন আছে কিনা উসমান হাদির হত্যাকারীর হত্যার বিচার ভারত করতে পারবে কিনা। সো প্রথমেই যদি আমি তাকাই আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই যে কনসেপ্টটা, এটা জুরিসডিকশন চ্যাপ্টারে পড়েছে। জুরিসডিকশন মানে হচ্ছে এখতিয়ার। এখতিয়ার মানে হচ্ছে যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন সবচেয়ে যে প্রশ্নটা চলে আসে, হু উইল বেল দ্য ক্যাট, হু ইজ দ্য রেকর্ড অথরিটি টু ডিল উইথ দিস ম্যাটার ফর দ্য কমন পারপাস, ফর দ্য এন্ডস অফ জাস্টিস। সো ইন দ্যাট পারপাস আই বিলিভ দ্যাট হাদি হত্যার যে বিচার, এই বিচারটা আসলে একটা একাডেমিক আলোচনা। সো প্রথমে যদি আমি ইউনিভার্সাল জুরিসডিকশন নিয়ে কথা বলি, ইউনিভার্সাল জুরিসডিকশনের ভিতরে যে তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যদি কখনো গণহত্যা হয়, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়, অথবা অ্যাগ্রেশন হয়, এই ঘটনাগুলোর বিচার যে কোনো দেশ পৃথিবীর করতে পারবে। কিন্তু এখন হাদি যে হত্যার বিচার, এটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির ভিতরে পড়বে না, জেনোসাইডসের ভিতরেও পড়বে না, এবং অ্যাগ্রেশনের ভিতরেও পড়বে না। সো আরেকটা ন্যাশনাল প্রিন্সিপাল, সেটা হচ্ছে ন্যাশনাল একটিভ প্রিন্সিপাল এবং ন্যাশনাল প্যাসিভ প্রিন্সিপাল। ন্যাশনাল একটিভ প্রিন্সিপাল মানে হচ্ছে যে দেশের নাগরিক অপরাধ করছে সেই দেশের বিচার করার এখতিয়ার রয়েছে, এবং ন্যাশনাল প্যাসিভ প্রিন্সিপাল বলতে বোঝায় যদি কোনো দেশের নাগরিক ভিকটিম হয়, তো ভিকটিম দেশের অধিকার রয়েছে অপর দেশের নাগরিককে লায়াবল করা ফর দ্য থ্রেস হোল্ড পারপাস অফ দ্য গ্রেভিয়াস রিজন, এখানে সে লায়াবল করতে পারে। কিন্তু ভারতের যে ব্যাপারটা হচ্ছে, ওসমান হাদি বাংলাদেশের এবং ওসমান হাদির হত্যাকারীও বাংলাদেশের। সো এখানে মূলত ন্যাশনাল প্রিন্সিপালটা তেমনভাবে আসে না। আমি এটা একটু পরে ক্লারিফাই করতেছি একটা কেসের মাধ্যমে, যে কেসটার মাধ্যমে বাংলাদেশে একটা নজির স্থাপন হয়েছে 2015 সালে। কেসটার নাম হচ্ছে অনুপ চেটিয়া কেস অফ বাংলাদেশ। এর আগে আরেকটা ন্যাশনাল প্রিন্সিপালের আরেকটা পার্ট, সেটা হচ্ছে প্রো একটিভ প্রিন্সিপাল। প্রো একটিভ প্রিন্সিপাল মানে হচ্ছে যখন এমন একটা পরিস্থিতি অ্যারাইজ করে, যখন জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই দেশের এখতিয়ার রয়েছে কোনো অপরাধের বিচার করা। এখন ওসমান হাদি হত্যা করার পরে বাংলাদেশে এমন একটা পারপাস সেখানে ক্রিয়েট হয়, প্রত্যেক মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়, একটা রাজনৈতিক অবিশ্চলতা বা অনিশ্চয়তা তৈরি হয়, এবং এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটও বটে। এখন পর্যন্ত সরকার ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে পারে না। সো এই দিকটা বিবেচনা করলে দিস ইজ দ্য বার্নিং ফ্যাক্ট অ্যান্ড বার্নিং কোশ্চেন রিগার্ডিং দ্য বাংলাদেশি জুডিশিয়ারি। সো এদিক থেকে যদি আমি বলতে চাই, উসমান হাদির হত্যার যে মূল ফ্যাক্ট, সেটি আসলে ন্যাশনাল অথবা ইউনিভার্সাল জুরিসডিকশন থেকে ভারত বিচার করতে পারবে না। কিন্তু সেখানে ভারত অবশ্যই বিচার করতে পারবে এক্সট্রাডিশন ট্রিটি 2013, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি হয় 2013 সালে। এবং এরও কিছুদিন আগে সার্কের অধীনে, সার্ক যেহেতু একটা কমন অর্গানাইজেশন বাংলাদেশ এবং ভারতের জন্য, সার্কের মাধ্যমেও ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটি সেটা বাস্তবায়ন করতে পারে। এবং 1974-এর যে একটা এক্সট্রাডিশন অ্যাক্ট, সেই অ্যাক্টের দুইটা শর্ত। ফার্স্ট শর্ত হচ্ছে, এই যে অপরাধটা হবে, যে অপরাধটা অপরাধী করেছে, সেই অপরাধটার বিচার বাংলাদেশেও থাকবে, ভারতেও থাকবে। এখন এদিক থেকে কিন্তু মিলে গেছে, বাংলাদেশেও হত্যার বিচার রয়েছে, ভারতেও হত্যার বিচার রয়েছে। এবং সেকেন্ড যে সেখানে অপশন, সেখানে অনেক দেশ সেখানে মানে, অনেক দেশ সেখানে মানে না। তাদের একটা বাইন্ডিং হচ্ছে, যদি অপরাধের বিচার 2 বছর বেশি হয়ে থাকে, তখন সেখানে এক্সট্রাডিশন করবে না। এখন পৃথিবীর অনেকগুলো দেশ আবার এই অপশনটা মানতে চায় না। থার্ড যে অপশনটা থাকে, যদি পলিটিক্যাল ইন নেচারের মামলা হয়, ইন দ্যাট সিকোয়েন্স কোনো দেশ আসলে এক্সট্রাডিট ট্রিটি করতে পারবে না, বা কাস্টমার ইন্টারন্যাশনাল ল এটা মূলত করে না। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, বাংলাদেশ ভারতের সাথে বর্তমানে কূটনৈতিক প্রেক্ষাপট কিছুটা আগের চেয়ে ভালো। সো এই মুহূর্তে বিবেচনা করে হয়তো ভারত হাদি হত্যার যে মূল অপরাধী ফয়সালকে, মানে যাকে অপরাধী বলা হচ্ছে, আমি এখন মতো শিওর না তাকে আসলে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বিয়ন্ড রিজনেবল ডাউট সে আদালতে সেটা প্রুফ করতে না পারবে আদালত। সো এই মুহূর্তে বিবেচনা করলে ফয়সালকে বাংলাদেশে আসা যাবে কি যাবে না, ইটস টোটালি ডিপেন্ড অন দ্য এক্সট্রাডিশন ট্রিটি। এক্সট্রাডিশন ট্রিটি বেসিক্যালি টু কাইন্ডস। দিস ইজ অন ইজ customary based extradition treaty of 2013, and another is Bangladesh extradition treaty 2013. So if Bangladesh want, Bangladesh can take the responsibility, take the effective measurement from these two types of legal principles. But national jurisdiction
অথবা ইউনিভার্সাল জুরিসডিকশন থেকে হাদি হত্যার বিচার কতটুকু করা যাবে তা মূলত সময় বলে দেবে। তো আরেকটি বিষয় যেটা আসলে আমাদের টাচ করলেই নয়, সেটা হচ্ছে অনুপ চেটিয়া কেস। অনুপ চেটিয়া মূলত একজন উলফা নেতা, যে 1997-এ সে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে মূলত সে ধরা পড়ে। সে ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা। সো এখন প্রশ্ন দাঁড়ায় বাংলাদেশ তাকে হস্তান্তর করবে কি করবে না। তখন অনুপ চেটিয়ার পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, দিস কেস ইজ রিলেটেড টু দ্য পলিটিক্যাল অফেন্স ইন নেচার। এখন আমরা জানি পলিটিক্যাল অফেন্স নেচারের মামলাগুলোতে সাধারণত এক্সট্রাডিশন ট্রিটি মূলত বাস্তবায়ন করা হয় না। কিন্তু 2015 সালে এসে coincidentally Bangladesh High Court Division he has clarified everything regarding the Anup Chetia case, and in that time he got the destination to get back Anup Chetia for India. So this is the another glaring example of extradition treaty is definitely happening in Bangladesh. So in that sequence, India can take the responsibility from following the precedent of 2015 অনুপ চেটিয়া কেস। এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা অবশ্যই বলে থাকবেন লোটাস কেস বা এসম্যান কেসের প্রেক্ষাপট এখানে কতটুকু দাঁড়ায় তা মূলত সময় বলে দেবে। কিন্তু বাংলাদেশ বা ভারতের আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে অবশ্যই ওসমান হাদির হত্যাকারীকে বাংলাদেশে আনা পসিবল হবে, বাট উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবল commitment of the legal procedure of Bangladesh and India, and in that time we have to wait for getting a very good destination and revocation from the High Court Division. Thank you.